নমস্কার, আপনাদের সকলকে সার্চ মার্কেটিং এর তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আয়ুর্বেদাচার্য ডক্টর সৌরভ কর্মকারকে উনি এই সমস্যাগুলো নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করবেন। যার পিসিওডি আছে বা তার ডেভেলপ করছে তার নিজের কিন্তু কিছু ফিলিংস হবে, যেমন সে সবসময় একটা আনইজি ফিলিং তার হবে, মায়েদের গোপদারি বেরিয়ে যায়, হ্যাঁ, চুল পড়তে থাকে, চুল। নমস্কার, আপনাদের সকলকে সার্চ মার্কেটিং এর তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা এই মুহূর্তে অবগত আছেন যে সার্চ এমনই একটি প্রতিষ্ঠান যে শুধু ঔষধ বিপণন করে তা নয়, মানবজাতির কল্যাণের জন্য বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে ওঠার অঙ্গীকার রাখে। তাই সার্চ is not a single company, SARS is a name of a trust, affordability and quality. বর্তমান সমাজ ব্যবস্থায় বা বর্তমান সামাজিক পরিকাঠামোতে গাইনোকোলজি সমস্যা একটি দৈনন্দিন সমস্যায় রূপান্তরিত হয়েছে। ওই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের মাঝখানে আজ আমরা পেয়েছি আয়ুর্বেদাচার্য ডক্টর সৌরভ কর্মকারকে। উনি এই সমস্যাগুলো নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করবেন। স্যার, প্রথমেই জানাই আজকের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত। নমস্কার সন্দীপন বাবু। স্যার, ব্যাপারটা হচ্ছে যে গাইনোকোলজি সমস্যা আপনার যে লাইন অফ প্র্যাকটিসে শতকরা কত ভাগ মানুষের, কত ভাগ মহিলাদের এখন গাইনোকোলজি সমস্যা আপনি এখন সম্মুখীন হচ্ছেন? ব্যক্তিগত জীবনে তো আমি পার্সোনালি প্রাইভেট প্র্যাকটিসও করি, আমি একটি গভর্নমেন্ট জায়গাতেও যুক্ত। আমি সামগ্রিকভাবে বলবো যে আপনি এই যে বিষয়টা তুলেছেন, যদি সঠিক তথ্য আপনাদের কাছে দিই, গাইনোকোলজিক্যাল প্রবলেম আজকে একটা মহামারীর আকার নিয়েছে। আমরা কিছুদিন আগেই করোনার মতো একটা ভয়াবহ একটা কমিউনিকেবল ডিজিজ, এটাকে আমরা পার করে এলাম, কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে মায়েদের, অ্যাকচুয়ালি গাইনোকোলজিক্যাল প্রবলেম তো শুধু মায়েদের হয়, সেটা দেখা যাচ্ছে মহামারীর আকার নিচ্ছে। আমার যদি ব্যক্তিগতভাবে প্র্যাকটিসে আমার ক্লিনিক্যাল, প্রত্যেক ডাক্তারের একটা ক্লিনিক্যাল রিসার্চ থাকে, যারা নিজেরা করেন, তাদের শতকরা 90% মায়েদেরই কোনো না কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকছে এবং এটা উত্তর বাড়ছে। এটা দেখা যাবে একটা সময়, হয়তো সেই দিনটা খুব দেরি নয়, আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যাব যে 100% মায়েদেরই, মহিলাদেরই জীবনের কোনো না কোনো সময় গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকবে। আচ্ছা ডাক্তারবাবু, ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে 100% এক সময় গিয়ে দেখা যাবে যে সবার ক্ষেত্রেই, মহিলা মাত্রই বা মায়েদের আমাদের গাইনোকোলজিক্যাল প্রবলেমটা আপনি দেখতে পাবেন বা আমরা দেখতে পাবো জীবনের কোনো না কোনো সময়। তো এই যে গাইনোকোলজিক্যাল প্রবলেমটা, যেটা আগে এতটা ছিল না, ঠিক আছে, যত দিন যাচ্ছে এটা বাড়তেই থাকছে, তো এটা কি একমাত্র কারণ লাইফস্টাইল, নাকি খাবারের উপরও কিছু ডিপেন্ড করছে, বা তাদের দৈনন্দিন লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে, বা তাদের সারাদিনের যে কাজের যে প্রেশার, এসবের উপরও ডিপেন্ড করছে? কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরা যারা আছে, অনেক মেয়েরাই কাজকর্মের সাথে জড়িত আছে, কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তো সেটাও কি একটা কারণ হতে পারে? দেখুন, আপনি যে কারণগুলো বলছেন, অবশ্যই সেগুলো প্রধানতম কতগুলো কারণের মধ্যে অন্যতম, কিন্তু আমার মনে হয় মনটাকে না আমরা খুব সরিয়ে রাখছি। মানুষের মন ভালো নেই, মায়েদের মন ভালো নেই। বিশেষ করে আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদে কিন্তু মনটাকে খুব, মন এবং আত্মা, তাকে খুব গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। যদিও সেই প্র্যাকটিসটা আমরা আমাদের প্র্যাকটিক্যালি সেই লেভেলে করতে পারছি না, এটা আমাদের অক্ষমতা। কিন্তু
আপনি যে কারণগুলো বললেন যে লাইফস্টাইল Related হ্যাঁ issues. রিলেটেড ইস্যুস, ওয়ার্কিং ওমেনদের পার্সেন্টেজ বাড়ছে, পলিউশন একটা অন্যতম কারণ। পলিউশন মানে কিন্তু শুধু এনভায়রনমেন্টাল পলিউশন নয়, আমাদের সংস্কৃতি, আমাদের জীবন যাপনের মধ্যেও প্রচুর পলিউশন ঢুকে যাচ্ছে। সেটা কিন্তু একটা মানে আমার মনে হয় একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হতে পারে সেটা ফুড হ্যাবিটের জন্য তো না, নিশ্চয়ই, ডেফিনেটলি। মানে আমাদের পৃথিবীতে প্রথম আজ থেকে 5,000 বছর আগে আয়ুর্বেদ শাস্ত্রে প্রথম ডায়েটের কথা আমরা বলি, ডায়েটিং করছি, ডায়েটিং কর ঠিক হয়ে যাবে, আমি ডায়েটে আছি। এই কথাটা কিন্তু 5,000 বছর আগে আয়ুর্বেদ শাস্ত্রেই বলেছিল। এবং কোনো রোগই বাদ নেই যেখানে ডায়েটের কোনো মাহাত্ম্য নেই। কিন্তু আমি বেশি মানে বিশেষভাবে আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো, মন একটা বড়, আমরা কোনো একটা জায়গায় সেই মনের জায়গাটায় পৌঁছতে পারছি না। আর এখানে মন কিন্তু দুটো, একটা হচ্ছে আমাদের শির হৃদয় আর বক্ষ হৃদয়। আচ্ছা, মানে মস্তিষ্ক এবং মন, যেটা মডার্ন সায়েন্সে বলছে ব্রেন অ্যান্ড হার্ট, ইমোশনস। আয়ুর্বেদে কিন্তু এই সবগুলোকে মিলে একটা মনের কথা বলছে, হোলিস্টিক অ্যাপ্রোচ সবসময় আয়ুর্বেদ দিয়ে থাকে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র যে লাইফস্টাইল রিলেটেড ইস্যুস বা শুধুমাত্র যে ফুড হ্যাবিটের জন্য বা ওয়ার্কিং প্রেশারের জন্য মহিলাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা নয়। ডেফিনেটলি হয়তো সেক্ষেত্রে আমাদের মনটাও কিন্তু একটা বড় জায়গা নেয়। যে যতটা হ্যাপি থাকবে হয়তো তার সমস্যাটা কিছুটা হলেও কম হবে, এবং এটা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড। তো ডাক্তারবাবু, একটা কথা শুধু একটু জানার আছে, সেটা হচ্ছে যে এই যে আপনার লাইন অফ প্র্যাকটিসে যে গাইনোকোলজি সমস্যাগুলো আপনি ফেস করছেন বা আপনার পেশেন্ট যে ধরনের সমস্যাগুলো নিয়ে আসছে, তার মধ্যে কোন কোন সমস্যাগুলো বেশি আপনার লাইন অফ প্র্যাকটিসে আপনি সম্মুখীন হচ্ছেন? মানে কি ধরনের সমস্যা বেশি আসছে এবং কোন বয়সের মহিলাদের ক্ষেত্রে একটু বেশি গাইনোকোলজিক্যাল সমস্যা দেখা যাচ্ছে? না, সন্দীপনবাবু, আপনি একটা খুব খুব যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উত্তর আমাদের প্রতিটি, মানে আমি ডাক্তার বলে শুধু নই, আমি মডার্ন সায়েন্স বলুন, মডার্ন সায়েন্টিফিক যে রিসার্চগুলো হচ্ছে সারা বিশ্বে, আমরা কিন্তু সবাই মিলে এই প্রশ্নটা খুঁজে চলেছি। কিন্তু আমি যেটা দেখেছি যে মায়েদের যে সময়টা থেকে তাদের মেনার্কি শুরু হয়, মানে তার ঋতুচক্র শুরু হচ্ছে এবং ঋতুচক্র শেষ হচ্ছে, বন্ধ হচ্ছে, এই যে ফার্টাইল মেনোপজ, এক্স্যাক্টলি এই ফার্টাইল পিরিয়ডটার মধ্যেই আমি দেখেছি যে গাইনোকোলজিক্যাল প্রবলেমটা সবচেয়ে বেশি হয়, সব থেকে বেশি হয়। মানে যার যে মায়েদের এখনো পর্যন্ত মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়নি আর যাদের মেনোপজ হয়ে গেছে, এই দুটো গ্রুপকে যদি স্টাডি করা যায় তাদের মধ্যে গাইনোকোলজিক্যাল প্রবলেম অনেক কম, মানে 50% কমে যাবে। কিন্তু বাকি যে এই ফার্টাইল এজ গ্রুপ, এই ফার্টাইল এজ গ্রুপের মায়েদের মধ্যেই গাইনোকোলজিক্যাল প্রবলেম, কোনো না কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম আমি দেখেছি। বলতে গিয়ে আমি যেটা দেখেছি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইটা একটা কিন্তু মানে থ্রেট আমাদের। আপনি জানেন যে ইনফার্টিলিটি আমাদের বিশ্বে মানে প্রথম 5টা থ্রেটের মধ্যে একটা। তার মধ্যে মানে কোনটা খুব মানে কি বলবো বেশিভাবে আপনার চোখে পড়ছে বা আপনার লাইন অফ প্র্যাকটিসে আপনি সম্মুখীন হচ্ছে বলতে পারেন? ওয়ান অফ দ্য রিজনস অ্যান্ড হিডেন রিজনস বা ওটাই কজ। এবং সেক্ষেত্রে এই যে ফার্টাইল মায়েদের মধ্যে ইরেগুলারিটি অফ মেনস্ট্রুয়েশন, এটা আমি সিম্পটমের কথা বলছি, মানে যেটাকে আপনি বলছেন সেকেন্ডারি অ্যামেনোরিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আসে, মানে মেনস্ট্রুয়েশন হতে হতে নয়, আচ্ছা ইরেগুলার মেনস্ট্রুয়েশন, এটা কিন্তু সবচেয়ে বেশি। অ্যামেনোরিয়া না, মানে তার অ্যামেনোরিয়া মানে তো সব বন্ধ হয়ে গেছে, বন্ধ কিছুদিন বন্ধ থাকছে, তারপরে আবার সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
কিন্তু যখন একজন মায়ের মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে সেই সময় থেকে তার প্রথম থেকেই দেখা গেল যে আগে একটা ধারণা ছিল যে একটা সময় মায়েরা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে বা বাধক খুব একটা ভীষণ প্রচলিত গ্রামে গঞ্জে, আমাদের দেশ তো শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামে গঞ্জে খুব বাধক দোষ বলা হতো এবং বলা হতো বিয়ের পর এটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেই এটা একটা মিথ, মানে এরকম কোনো যার ইরেগুলার মেনস্ট্রুয়েশন প্রথম থেকেই থাকছে তার মানেই তার কোনো না কোনোভাবে সে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এইটাই হচ্ছে আমার মতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি যে গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়, আমি সংখ্যায় বলছি, আমি ডেটা যদি আপনি দেখেন আমি সেই দিক দিয়ে বলছি কোনটা বেশি মারাত্মক কোনটা কম কোনটা প্রগনোসিস খারাপ, আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলছি সংখ্যা তত্ত্বের দিক দিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে। এটা ছাড়াও কি আমার হরমোনাল ডিসব্যালেন্সের কিছু কারণ থাকতে পারে, যেখানে হরমোনাল ডিসব্যালেন্স বা ধরুন এফএসএইচ বা এলএইচ এর যে ডিসব্যালেন্সেস গুলো সেখানেও কি আমাদের ল্যাকস অফ ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখন দেখুন একজন মা একটি মেয়ে, সে ধরুন এখন দেখবেন খুব আর্লি মেনার্কি শুরু হয়ে যাচ্ছে 8 বছর। হ্যাঁ, ভীষণ এটা দেখা যাচ্ছে যে স্কুল গোয়িং চিলড্রেন্সদের মানে ধরুন ক্লাস 4-5-এ তাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাচ্ছে। তার যে যখন মেনস্ট্রুয়েশনটা শুরু হলো তখন থেকেই রোগটা তখনও এস্টাবলিশড হয়নি, তখন থেকেই তার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে এবং সেটা শুধু গাইনোকোলজিক্যাল রোগ প্রভাবিতকারী যে হরমোন সেই হরমোন নয়, তার গ্রোথ হরমোন থেকে শুরু করে সেই প্রো হরমোন যেগুলো সেগুলো প্রথম থেকেই ডেফিসিয়েন্সি থাকছে। কিন্তু আমাদের দেশে কতজন মানুষের হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, ডেফিসিয়েন্সিটা তাও টু সাম এক্সটেন্ট পরিমাপ করা হয়, কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটা আমরা বুঝতেই পারি না। যখন আমরা এটা মানে যখন আমাদের কাছে পেশেন্টরা আসছে, তারা যখন তাদের সমস্যাটা নিয়ে, তখন তাদের কিন্তু রোগটা এস্টাবলিশড হয়ে গেছে এবং এই রোগটা হচ্ছে সেই জন্য এটা কিন্তু ডিজিজ আমরা বলছি না, আমরা বলছি সিনড্রোম। কারণ একটা মাল্টি ডাইমেনশনাল তার কজ, একটা হোলিস্টিক একটা মাল্টি অর্গানাল ইনভলভমেন্ট থাকে তার মধ্যে। এর জন্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকেই আমি বলবো যে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, এটা তো আছেই। এবার আমি পিসিওডির ক্ষেত্রে একটু বাদে আবার আসছি। দেখা যাচ্ছে যে সিস্ট যাদের ধরুন আপনি যেখানে বললেন যে আমাদের মেনস্ট্রুয়াল লাইফ সাইকেল যেটা আমরা বলছি আর কি, মানে ফ্রম পিউবার্টি টু মেনোপজ, ঠিক আছে, বা মিনার টু মেনোপজ, সেই জায়গাটাতে মেয়েদের সমস্যাটা তো হচ্ছে, সেখানে পিসিওডির প্রবলেমটা বেশি করে আমাদের চোখের সামনে আসছে। ডেফিনেটলি তার পেছনে অনেক ধরনের রিজনস আছে, বাট অনেক সময় দেখা যায় আমাদের এই সিস্টের যে সমস্যাটা, বিভিন্ন ব্যাপারে সিস্ট তৈরি হয়। যেমন ধরুন মেনোপজের পরেও আমাদের মায়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেস্ট টিউমার বা ধরুন ইউট্রাইন টিউমার, বা যেটা আমরা এন্ডোমেট্রিয়াল মানে ইউট্রাইন ক্যান্সারের দিকেও ইভেন চলে যাচ্ছে আর কি। তো সেটাও কি মিনস আফটার মেনস্ট্রুয়েশন, সেটাও কি একটা কি বলবো হরমোনাল ডিসব্যালেন্স তো সেখানেও হচ্ছে? নিশ্চয়ই, সেখানেও একটা হরমোনাল ল্যাকিং দেখা যাচ্ছে। তো সেটাই কি একমাত্র কারণ হচ্ছে, নাকি সেটাও লং টার্ম কমপ্লিকেশনসের জন্যও কিছু? না, অ্যাকচুয়ালি ধরুন একজন মায়ের একটা সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়লো, তার রোগটা কিন্তু তার মেনোপজ হওয়ার আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা, তার রোগটা কিন্তু ধরা পড়ছে তার মেনোপজের পরেই। ওকে।